তাদেরকে বয়কট করা, এই সমস্ত যখন করা হয়েছে তখন কয়জনের প্রতিবাদ করেছে? অনেকে খুশি হয়েছেন, অনেকে, কারণ এখানে শিক্ষক রাজনীতি আছেন, জড়িত আছে। এখানে আপনার সেই সময়ে যে অনেকে ব্যক্তিগতভাবে যার পার্সোনালি একে অপরের প্রতি আপনার বিদ্বেষ আগে থেকে ছিল, তারাও এখানে যুক্ত ছিলেন। তো সেই জায়গা থেকে যে ধরনের মবক্রেসি, এখন পর্যন্ত অপ্রতিরোধ্য মবক্রেসির যে চর্চা আমরা দেখেছি, সেটির একটা সেগুলোর একটা চূড়ান্ত প্রকাশ হচ্ছে যে শিক্ষকদেরকে এরকম রাস্তাঘাটে ধরে বা এরকম অপহরণের মতো জোর করে, এবং আমরা দেখেছি যে অনেকটা মেরে ফেলার মতো অবস্থা তৈরি করা। এখন তাহলে এই দায় দায়িত্ব কার ছিল আসলে এগুলো রোধ করার? বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে অবশ্যই প্রশাসনের ছিল। এবং প্রশাসনও যদি রাষ্ট্রের মতো করে এটাকে জনরোষ, এটাকে আপনার প্রেশার গ্রুপ, এটাকে যে ছাত্র, ইভেন ছাত্র পরিচিতির সবচেয়ে বেশি মিস ইউজ করা হয়েছে এই সময়ের মধ্যে। যে এই যে দেখুন, মিডিয়া যদি বলেন কিভাবে বলেছে, বিক্ষিপ্ত ছাত্ররা, মিডিয়া বলেছে আহ, আপনার ক্ষুব্ধ শিক্ষার্থীরা। আসলে কিন্তু সকল শিক্ষার্থী কি এটির সঙ্গে জড়িত? অবশ্যই না। এখন এই যে আমরা কাকে হিরো বানাচ্ছি, কাকে বিক্ষুব্ধ শিক্ষার্থী বানাচ্ছি, এগুলার এই যে একটা পলিটিক্স, এটার মধ্যে দিয়ে কিন্তু মবকে আপনার জাস্টিফাই করেছে, মিডিয়া করেছে, রাষ্ট্র করেছে। রাষ্ট্র হিরো বানিয়েছে মববাজদেরকে। এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও কিন্তু যে ছাত্র শিক্ষার্থীরা এসেছে, শিক্ষার্থীরা মানতে চায় না, শিক্ষার্থীরা আমাদেরকে প্রেশার দিয়েছে, তাহলে যারা মব করছে, প্রেশার দিচ্ছে, তাদেরকে বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? হয়নি। বিশেষ করে আমি আমরা যখন চেষ্টা করেছি পরীক্ষা নেওয়ার, যারা আপনারা ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিল, আপনার সবাই কি এই এক ধরনের নিপীড়নের সঙ্গে যুক্ত ছিল? যদি যুক্তও থেকে থাকে, আইন আদালত আছে। এবং কিন্তু আপনার ফাঁসির আসামিকেও কিন্তু আপনি নাগরিক অধিকার থেকে বঞ্চিত করতে পারবেন না। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন করেছে কি, যখনই মব করে এই শিক্ষার্থীদেরকে পরীক্ষা বন্ধ করেছে, তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজ দায়িত্বে সেই শিক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দিয়েছে এবং জেল হাজতে পাঠিয়েছে, কিন্তু মবকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। এখন দেখুন কি উপায়ে এই মবটা উৎসাহিত হলো বিশ্ববিদ্যালয়। এই যে আপনার, আমরা দেখেছি ট্রেজারারের সঙ্গে কিভাবে কথা বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা দেখেছি এর আগে ছাত্র সংসদের সর্বমিত্র চাকমা থেকে যারা ফুটপাতে আপনার হকারদের উচ্ছেদের নামে তাদের উপর কিভাবে নিপীড়ন চালিয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন কি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? এখন নির্বাচিত হলেই কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না? এখন এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় শুধুমাত্র 6 জন নির্বাচিত ডিনকে জোর করে পদত্যাগ করানো না, এই ধরনের জোর করে পদত্যাগের ঘটনা প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় সব জায়গাতে গত 1.5 বছরে ঘটেছে। এর বিষয়ে কোনো ব্যবস্থা কি কোনো প্রশাসন নিয়েছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখুন, জোর করে পদত্যাগপত্র লিখে এনেছে, তাদেরকে ঘুরে ঘুরে তাদেরকে খোঁজ করেছে, ফোন করেছে, তাদের অফিসে গিয়ে হাজির হয়েছে এবং প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে এইসব শিক্ষার্থীদেরকে বেঁধে রাখা হবে, এবং কোথায় বাঁধা হবে? রেজিস্টার বিল্ডিং এর পাশে বেঁধে রাখা হবে। তো এখন দেখুন, আমরা এটা মনে করি না বাদশাহ আলমগীরের যুগ শেষ, যে শিক্ষক মানে হলো আপনার দেবতুল্য, সেটা আমি মনে করছি না। ছাত্র শিক্ষকের ক্ষমতা সম্পর্কে বিপরীতে আমরা ছাত্রদেরকে ক্ষমতায়িত করতে গিয়ে ছাত্রদের ক্ষমতার সীমা, ছাত্রদের এই ক্ষমতার মধ্যে সম্মান, শ্রদ্ধা এবং মিউচুয়াল যে আপনার দেনাপাওনার সম্পর্ক, মানে ভালোবাসার সম্পর্ক, আমি বন্ধুত্ব বলবো না, ছাত্রীর সম্পর্ক হয়তো সেইভাবে বন্ধুত্বের যে চিরায়ত সংজ্ঞা আমরা দেখি সেরকম না, কিন্তু একটা মিউচুয়াল শ্রদ্ধাবোধ, সম্মানবোধ, ভালোবাসার সম্পর্ক, সেই ক্ষমতায়নের জায়গাটি কিভাবে এই জায়গায় গুন্ডামি উচ্ছৃঙ্খলতা চলে গেল, সেটা দায় অবশ্যই হয়তো আমাদেরকে নিতে হবে, কারণ আমরাই এই শিক্ষার্থীদের জন্ম দিয়েছি। আমরাই শিক্ষার্থীদের এই পর্যায়ে নিতে কোনো না কোনো ভাবে ভূমিকা রেখেছি। কারণ যখন মবক্রেসি হচ্ছে, আমরা কি সমস্যার এই যে এত দেখুন, একজন কি বলেছে, প্রধান উপদেষ্টা একবারের জন্য বলেছেন তোমরা পড়তে বসো। কোন শিক্ষক কি বলছি আমরা যে তোমরা ক্লাসে ফিরে যাও, তোমাদের যথেষ্ট হয়েছে, তোমরা এগুলো করতে পারবে না? আমরা করিনি। আমরা ইনিয়ে বিনিয়ে আমরা অনেকবারে, দেখুন মবক্রেসি যখন চূড়ান্ত পর্যায়ে যাচ্ছে, আমরা অনবরত বলছি, কিন্তু আহ আপনার সরকার থেকে কি বলছে, বিবৃতি দিচ্ছে যে কঠিন শাস্তি দেওয়া হবে, সেনাবাহিনী কঠিন শাস্তি দেওয়া হবে, কিন্তু কারো বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো শাস্তি দেওয়া হয়েছে? আচ্ছা, এবং এখানে কারা আমি একটু বলি করছে? একটা কথা। এখানে আমি একটা কথা বলছি, আপনি যে নির্দিষ্ট কথাটা বলছেন এটা খুব ইম্পর্টেন্ট, যে আসলে কোনো আহ, বিচার হচ্ছে না বলে এটা হচ্ছে। কিন্তু আমি আরেকটা কথা বলি, আপনি সরকারের কথা বললাম, আমরা আমরা প্রশাসনের কথা বললাম, যে তাদের ভূমিকা খুবই ন্যক্কারজনক, এটাও বললাম। কিন্তু আমার কথা হলো কি, যে এই ব্যাপারে
আমাদের রাজনৈতিক দলগুলোর যে এক ধরনের চুপ করে থাকার যে মানসিকতা, প্রবণতা, এটাকে আপনি কি বলবেন? দেখুন, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা যে কারা মব করছে। এই মব করছে কিন্তু আমরা যারা এই যে সাধারণ শিক্ষার্থীর ব্যানার থেকে হচ্ছে, এটা তো আসলে কোনো সাধারণ শিক্ষার্থী নয়। এরা এরা স্পষ্টই আপনার ছাত্র সংগঠনের, এরা স্পষ্টতই বেশিরভাগ ক্ষেত্রে শিবিরের ছেলে মেয়ে মব করছে। বা কোথাও কোথাও আপনার বিএনপি হতে পারে, আহ, কোথাও অন্য সংগঠন হতে পারে। এখন এই মবকারীদের কিন্তু আপনার বড় সংগঠন দল আছে। এই জামাতি ইসলামী কিংবা আপনার বিএনপি, তারা কি কখনো বলছে যে শিক্ষার্থীদের মব করা যাবে না এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া? গত আওয়ামী লীগ সময় কিন্তু আমরা দেখেছি মিডিয়ার সাংবাদিকরা, আমরা সবসময় বলেছি যে শেখ হাসিনা আপনার ছাত্রলীগকে সামলান, কিংবা আওয়ামী লীগকে যে আপনার ছাত্রলীগে করছে, আমরা কিন্তু তাদেরকে আমরা বলছি। কিন্তু এখানে কিন্তু আমরা একবার বলছি যে জামাত ইসলামী আপনার সংগঠনের ছেলেরা এগুলো করছে, আপনার সংগঠনের ছেলেদেরকে থামান। এই যে একটা মবক্রেসিকে, কোনো রাজনৈতিক দল কি মবক্রেসির বিরুদ্ধে অবস্থান নিয়েছে? তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে প্রেশার দিয়েছে? তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আহ উপাচার্যের সঙ্গে দেখা করেছে যে আমার দলের ছেলেরা মব করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন? বরং উল্টা চিত্র দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এখন বিভিন্ন রাজনীতি নেতাদের সঙ্গে দেখা করছেন। এটা কিন্তু কোথাও কখনো হয়নি। আপনার রাজনীতি নেতারা আসবেন উপাচার্যের সঙ্গে দেখা করতে, শিক্ষাবিদদের সঙ্গে দেখা করতে, তাদের সঙ্গে মত বিনিময় কিন্তু করবেন, কিন্তু এটা আহ অনেক বছর ধরে কিন্তু উল্টো হচ্ছে। এবং এটা আমরা এখন দেখছি যে আমাদের উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন, তিনি জামাতের আমির সঙ্গে দেখা করেছেন, কিন্তু ওনার দেখা করার কথা কিন্তু শিক্ষা উপদেষ্টার সঙ্গে, প্রধান উপদেষ্টার সঙ্গে। কিংবা নির্বাচন কেন্দ্রিক যদি আপনার আইন শৃঙ্খলা বিষয় উনি খুবই চিন্তিত থাকেন, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। কিন্তু উনি দেখা করছেন ভিন্ন ভিন্ন, তো আপনার ভিন্নভাবে। কারণ ওনার মূল জায়গায় হতে পারে হয়তো ওনার ক্ষমতাটা নিশ্চিত করা হতে পারে। হুম। কারণ দেখুন, আহ এখন যে বিষয়গুলো তো এই কেন এগুলোর সঙ্গে আসলে মবক্রেসি যুক্ত? কেন আপনি রাষ্ট্র যেমন মব মব জারি রাখছে, কেন বিশ্ববিদ্যালয়গুলো মবকে জারি রাখছে? একই কথাই, কারণ ক্ষমতায় তাদের থাকতে হবে। খুব ইম্পর্টেন্ট বিষয়টি আমরা, আমার মনে হয় আবারও পুনর্বার আমি এটা মানে দ্বিতীয় দফাও বলতে চাই। এটা আমি আরেকটি টক শোতে বলেছি। দেখুন, চিটাগাং বিশ্ববিদ্যালয়ের খোদ উপাচার্য যখন বলেন তিনি বিশ্বাস করেন না পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশে নিপীড়ন করেছে, তখন সেই বিশ্ববিদ্যালয়ে মপকারী যারা শিবির করছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেন নৈতিক অবস্থান তার আছে? নিশ্চয়ই না, কারণ তিনি আদর্শগতভাবে কিন্তু সেটি বিশ্বাস করেন না। তো এই যে একটা মব জুড়ে দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নামকরণ হাদির নামে যে সিন্ডিকেট থেকে সুপারিশ করা হয় সিনেটের কাছে, এটি কিন্তু কাকতালীয় কোনো ঘটনা নয়। পুরোটা এই যে পুরোটা যে একটা অরাজকতা, সকল কিছু মূলে আছে মুক্তিযুদ্ধকে আক্রমণ এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান। সেখানে শেখ মুজিব রহমানের হল কিংবা তার নাম একটা উপলক্ষ, কিংবা আওয়ামী লীগ ঠেকা একটা উপলক্ষ, কিংবা অমুক ঠেকা একটা উপলক্ষ, কিন্তু মূল জায়গাটি হলো একাত্তরের মুক্তিযুদ্ধ। এখন যারা খুশি হচ্ছেন যে শেখ মুজিবুর রহমানের নাম বাদ যাবে বা এটা হবে থাকবে না, তাদের, আমি যদি মনে করি যে আপনার সেখানে খুশি হওয়ার জায়গা কিন্তু খুব কম। কারণ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা অবস্থান করছে, আজকে শেখ মুজিব, কালকে জিয়া রহমান, পরশুদিন আরেকজন মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধতে অলরেডি অপমান তো অসম্মান তো সবসময় হচ্ছে, এখন মুক্তিযুদ্ধ পরিচয় কি দিতে চায় না। সুতরাং এগুলো কিন্তু জারি থাকবেই। সুতরাং আজকে শেখ মুজিবকে অসম্মান করা হচ্ছে, তার নামে হল যেটি জেনারেল এরশাদ করেছিলেন, যে দুটো হল, পাশাপাশি দুটো হল, এগুলো এরশাদ আমলে হয়েছে। এবং এরশাদ কিন্তু দুই জাতির দুইজন বীরের নামই করেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান। তো তাদেরকে আজকে শেখ মুজিবুর রহমানেরকে নামে হলটি বাতিল করার যে সুপারিশ করা হয়েছে, কিন্তু এর মানে এই না যে কয়েকদিন পরে জিয়াউর রহমানের নামটিও এটাও সেটি ঘটতে পারে। সুতরাং বিষয়গুলো কিন্তু একেবারে পুরো স্পষ্ট যে কারা করছে, কারা এর পেছনে আছে। এবং এখন আহ শিক্ষক হিসাবে আমাদের দায় আসলে কতটুকু এই জায়গাটায় পৌঁছানোর ক্ষেত্রে। হ্যাঁ, এখন আমাদেরকে কিন্তু অনেকেই প্রশ্ন করেন এবং অনেকে কিন্তু ইনবক্সে মেসেজ করেন যে আপনাদেরকে কোনো দায় নেই যে শিক্ষার্থীরা এরকম করছে। এখন আমাদের নিশ্চয়ই দায় আছে। এইসব শিক্ষার্থী আমরাই তৈরি করেছি, আমরাই তাদেরকে ক্ষমতায়নের নামে আমরা তাদের
ক্ষমতা মানে কি এই বোঝাপড়া তৈরি করার আগেই তারা অধ্যত্ত আচরণ, তারা তাদেরকে তাদের এই ছাত্রত্ব, তারা ছাত্র, তারা এই করবে বা তারা যা খুশি করবে, তারা যে কোনো কিছু বিশ্ববিদ্যালয় বর্ষণ শুনতে বাধ্য হবে। আমরা এর আগে দেখেছি চিটাং বিশ্ববিদ্যালয় ভিসিকে ছাত্র বলছে আমরা আপনাকে বসিয়েছি। এবং সর্বশেষ যে কথাটি, যেটি প্রধান উপদেষ্টা থেকে আপনার আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা সবাই বলছেন, ছাত্ররাই আমাকে ক্ষমতায় বসিয়েছে। এই ধরনের ন্যারেটিভস আসলে যে আমাদের কত বড় সর্বনাশ করেছে। হ্যাঁ, এবং সর্বনাশ করছে, এবং রাষ্ট্র এটিকে কিভাবে ওন করে, এবং রাষ্ট্র থেকে বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু বিক্ষিপ্ত কোনো বিচ্ছিন্ন ঘটনা। রাষ্ট্র থেকে বিশ্ববিদ্যালয় সবাই এই ন্যারেটিভসকে ওন করে কিন্তু এই পর্যায়ে এনেছে। আচ্ছা, একটা কথা আপনি কথাটা বললেন, সেটা হলো গিয়ে যে আহ, শিক্ষক রাজনীতিকেও আপনি কিন্তু এই সমস্ত ঘটনার জন্য প্রচ্ছন্নভাবে জি। দায়ী করলেন। তো শিক্ষক রাজনীতিতে চলে আসছে, অনেকদিন ধরেই চলে আসছে। আমরা যখন স্টুডেন্ট ছিলাম অনেক আগে, অনেক বছর আগে, তখন আমরা কিন্তু শিক্ষক রাজনীতি একভাবে দেখতাম। এতটা তীব্র হয়তো বা ছিল না, কিন্তু মোটামুটি কিন্তু একটা ছিল। তো শিক্ষক রাজনীতি মানে থাকাটা কি আপনার কাছে মনে হয় ঠিক না, নাকি এটা অস্বাভাবিক কিছু? দেখুন, আমি তো প্রত্যেক মানুষের রাজনৈতিক, মানে মানুষ মাত্রই তো পলিটিক্যাল এন্টিটি। হ্যাঁ, এখন 73 অধ্যাদেশে যে বিশ্ববিদ্যালয়গুলো চলে, বিশেষ করে 4টি বিশ্ববিদ্যালয়, ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এগুলো 73 অধ্যাদেশে, বিশেষ অধ্যাদেশে পরিচালিত হয়। সেখানে কিন্তু অধ্যাদেশ অনুযায়ী শিক্ষক রাজনীতির আপনার বিধান রয়েছে, বিধান বলবো না, এটা করা যায় আপনার। কিন্তু এখন কথা হলো, শিক্ষক রাজনীতি যেভাবে চর্চিত হয়েছে, আমি কিন্তু বলছি যে প্যাটার্নে চর্চিত হয়ে আসছে সেটির বিরুদ্ধে, শিক্ষক রাজনীতি নয়। স্পষ্ট করছি যে এখন এই যে গত ধরেন 30 বা 40 বছর ধরে বাংলাদেশের শিক্ষক রাজনীতিগুলো আস্তে 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 কিভাবে আপনার ক্ষমতাসীন দলের সেবকে পরিণত হওয়ার একটা চেষ্টা আমরা দেখেছি। যে তারা শিক্ষক রাজনীতির মূল উদ্দেশ্য থেকে অনেকটাই সরে গিয়ে, শিক্ষক রাজনীতির একটা মূল জায়গা হলো শিক্ষকদের ট্রেড ইউনিয়ন আসলে। হ্যাঁ, শিক্ষকদের দাবি দেওয়া, শিক্ষকদের ট্রেড ইউনিয়ন হলো শিক্ষক সমিতি, শিক্ষক রাজনীতির জায়গা। কিন্তু সেটি আমরা দেখেছি আস্তে আস্তে সেটি জাতীয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাত্ম হয়েছে, এবং আস্তে আস্তে কিভাবে যারা দলীয় শিক্ষকের বাইরে দলীয় শিক্ষক হিসেবে নিজেদের পরিচয় তৈরি করেছেন, এবং আস্তে আস্তে ক্ষমতার সেবক হয়ে উঠেছেন। এবং সেটার ধরন ধারণ কিন্তু আহ, মানে এই যে 5ই আগস্টের পরে যে পরিবর্তিত হয়েছে তা না, আরো বেশি পরিমাণ হয়েছে। এবং যার ফলশ্রুতিতে দেখুন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, বাংলাদেশ পৃথিবীতে আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গর্ব হলো যে একটি বিশ্ববিদ্যালয় একটি রাষ্ট্রে জন্ম দিয়েছে। এই গর্বটি পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয় নেই। রাষ্ট্রের পরেই বেশিরভাগ বিশ্ববিদ্যালয় হয়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় একটি রাষ্ট্রের জন্ম দিয়েছে। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় যখন মুক্তিযুদ্ধ হারিয়ে যায়, তখন বলতে হবে বাংলাদেশ রাষ্ট্রটির ভবিষ্যতে আসলে খুব অন্ধকার। কারণ এখানে শেখ মুজিব কিন্তু ব্যক্তি নয়, শেখ মুজিব কিন্তু আপনার মুক্তিযুদ্ধের নেতা। শেখ মুজিবের নামেই মুক্তিযুদ্ধ হয়েছে, শেখ মুজিবের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে। সুতরাং সেখানে যদি শেখ মুজিব আপনার হেরে যায় বা তাকে বিলুপ্ত করার একটা চেষ্টা করা হয় সেখান থেকে, তাহলে মুক্তিযুদ্ধ হারিয়ে যায়। যে বিশ্ববিদ্যালয় আসলে মুক্তিযুদ্ধের জন্ম দেয়, একটা দেশের জন্ম দেয়, সেই বিশ্ববিদ্যালয় থেকে যদি মুক্তিযুদ্ধের ইতিহাস আহ আপনার আহ বিলীন করার চেষ্টা করা, তাহলে বুঝতে হবে যে একটা মানে বিশ্ববিদ্যালয়গুলো কোন জায়গায় চলে যাচ্ছে আসলে। দেখুন, এখন আমি যখন এই ঘটনাগুলো হচ্ছে, আমি যখন অনেকের সঙ্গে কথা বলেছি, সিন্ডিকেট সদস্যদের সঙ্গে, দু এক চারজন, ওনারা কিন্তু বলছেন যে আহ, এখানে প্রতিবাদ হয়েছে, আহ, কিন্তু এখানে একটা বলছে আমরা চাপই আছে, কারা চাপ দিচ্ছে? হ্যাঁ, প্রশাসন বলছে তারা চাপই আছেন, কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রশাসন কি আসলে চাপকে কি অজুহাত হিসেবে দেখাতে পারেন? ঢাকা বিশ্ববিদ্যালয়টা বিশ্ববিদ্যালয় যার বয়স 100-র অধিক, তারা কি আসলে চাপের কারণে এটা করেছেন? এই ধরনের মানে এই ধরনের বৈশিষ্ট্য, আহ এই ধরনের কারণ দেখাতে পারেন? কারণ বিশ্ববিদ্যালয় অনেক বড় একটা ধারণা। বিশ্ববিদ্যালয়ের কাজই হলো ক্ষমতা চর্চার বিপরীতে দাঁড়ানো। বিশ্ববিদ্যালয়ের কাজ হলো, পৃথিবীতে বেশিরভাগ বিশ্ববিদ্যালয় হয়েছে হয়েছে আপনার চার্চের আহ আহ, বি- আহ, সমালোচনা করে, রাষ্ট্র এবং প্রতিষ্ঠানের সমালোচনা করে। এবং বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটা বড় জায়গা হলো প্রতিষ্ঠানের যে ক্ষমতা চর্চা, সেটি বিরোধিতা করা। কিন্তু আমরা যেটা দেখছি সেটি হলো, এভাবে যদি চলতে থাকে, দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয় বলছে যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তো অনেক আগে পরিবর্তন হয়েছে। আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তো হিন্দু নামগুলো আগেই বাতিল হয়েছে, অমুক বিশ্ববিদ্যালয় থেকে তো মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু আগেই বাতিল হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন হচ্ছে না? সুতরাং দেখুন আঘাতটা কোথায়। বা ঠেলে গুতিয়ে ধাক্কা দিয়ে
আপনার বাড়ির পাশে আনার কেউ চেষ্টা করে, ওটা যেভাবে কঠিন একইভাবে এই ভোটের ময়দানে আওয়ামী লীগের যে 50% ভোটার আছে তাদেরকে ছলে বলে কৌশলে ভয় দেখিয়ে টেনে হিসড়ে প্রলোভন দেখিয়ে হোয়াট এভার মেবি আপনি যেটাই বলেন না কেন ভোট কেন্দ্রে আনা ওই রকম কঠিন একটা বিষয়। এটা হলো আমার ব্যক্তিগত অভিমত। 2 নম্বর হলো যে আওয়ামী লীগ যদি এই নির্বাচনে কৌশল করতে চায়, মানে খেলতে চায় প্রার্থীদেরকে নিয়ে, তাহলে যেটা হবে সেটা হলো তারা সেই একটা জায়গাতে জামাতের ময়দানে উপস্থিত হবে, যেখানে তারা কৌশল মনে করবে যে আমাদের প্রার্থী স্ট্রং, আর অন্য জায়গায় তারা বিএনপির প্রার্থীর পক্ষে নামবে, জনসংখ্যা বড় হবে এবং প্রার্থীদেরকে মাথায় তুলে নাচবে, মনে হচ্ছে যে প্রার্থী তারা জিতে গেছে। কিন্তু শেষমেশ তারা ভোট দিতে আসবে না, যাবে না, বা ভোট কেন্দ্রে ঢুকে তারা ব্যালট পেপার নষ্ট করবে এমনভাবে। তাতে কি হলো যে সবাই একটা ইমেজে রইল, ভোটের দিন পর্যন্ত প্রচুর ভোটার উপস্থিত হয়েছে, আওয়ামী লীগের সব লোক ভোট কেন্দ্রে এসেছে, কিন্তু শেষমেশ তারা ভোট দেয়নি, হা ভোটের জায়গায় না ভোট দিয়েছে, না ভোটের জায়গায় হা ভোট দিয়েছে, আর প্রার্থীকে এমন সিল মেরেছে প্রতীকের উপর যেখানে ভোটটা নষ্ট হয়ে যায়। তাহলে কি হবে বলেন? এরকম একটা অবস্থাতে কি হবে? দিন শেষে দেখা গেল যে সবাই এটা মারাত্মক বিপদে মানে ফেলবে। নির্বাচন যারা অনুষ্ঠান করছে তারা দেখলো যে ইলেকশন কেন্দ্রে প্রচুর ভোটার ভোট কেন্দ্রে গেল, তারা ধরে নিল 60% 50% ভোটার কালেকশন হয়েছে, অতএব সিল পিটানোর দরকার নেই। কিন্তু দিন শেষে গুনে গুনে দেখা গেল 5% 6%। তখন নিজের গালে চড় থাপ্পড় কিল ঘুষি মারা ছাড়া তাদের আর কিছু করার থাকবে না। এই গেল দ্বিতীয় অপশন। এবং এই কাজগুলো করা কিন্তু এত সোজা না। আওয়ামী লীগের যে চাণক্য নীতি, সেই চাণক্য নীতি যদি পরিপূর্ণ বাস্তবায়ন তারা ঘটাতে পারে, তাহলে সেক্ষেত্রে কেবলমাত্র এটা ঘটানো সম্ভব। থার্ড যে অপশন, সে অপশন হলো এলাকার যারা প্রার্থী তারা আসলে সত্যিকার অর্থেই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করতে পারলো তাদের ম্যাগনেটিক নেতৃত্ব দ্বারা, তারপরে তাদের বক্তব্য দ্বারা এবং তাদের নানা রকম কর্মকাণ্ড দ্বারা আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারা উদ্বুদ্ধ হলেন এবং আওয়ামী লীগের ভোটারদের জন্য একটা নিরাপদ জোন, সেফ জোন সংশ্লিষ্ট ইলেকশন কমিশন, প্রশাসন সবাই মানে সেখানে উন্মুক্ত করে দিল, যে এখানে যাদের বিরুদ্ধে মামলা আছে, তারপর যারা চিহ্নিত সন্ত্রাসী অপরাধী, তাদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগের যারা ক্লিন ইমেজের লোক তারা যদি ভোটের ময়দানে আসেন তাদেরকে সম্মান জানানো হবে, এমনকি তাদেরকে মঞ্চেও নিয়ে বসানো হবে। এবং এটি যদি শান্তিপূর্ণভাবে করা হয় তাহলে আওয়ামী লীগের যে রাজনীতি এটি খুবই কঠিন হয়ে যাবে আগামীর দিনগুলোতে, এবং সেক্ষেত্রে যারা যোগ্য প্রার্থী তারা এখানে লাভবান হবে। 4 নম্বরে যেটা মনে হচ্ছে সেটা হলো যে আওয়ামী লীগের কিছু লোক গেল, ভোট দিতে গেল, এবং তারা প্রার্থীদের এবং রাজনৈতিক দলগুলোর যে গত সেই 17 মাসের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডকে যদি তারা বিবেচনায় নেয় এবং সেই অনুযায়ী যদি তারা ভোট দিতে চায়, তাহলে বিএনপির কপাল খারাপ। এক্ষেত্রে জামাত, এমনকি এনসিপি, এমনকি চরমোনাই যারা প্রার্থী আছেন তাদের কপাল খুলে যাবে। এর কারণ হলো এই দলগুলো জাতীয় পর্যায়ে, যেমন জামাত জাতীয় পর্যায়ে আওয়ামী লীগকে হিট অ্যান্ড হার্ট করে তেমন কোনো কাজ করেনি। তারপর যে সকল মব হয়েছে সেগুলো মব হয়েছে, সেই মবের জন্য পরোক্ষভাবে জামাতকে দায়ী করা হয়, কিন্তু প্রত্যক্ষভাবে এর সঙ্গে জামাত ছিল এটা লোকজন দেখেনি। কিন্তু সে তুলনায় পথে ঘাটে মাঠে হাটে বাজারে যদি মবের হিসাব করা হয়, কারা বেশি মব করেছে, কারা চাঁদাবাজি করেছে, কারা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা করেছে, মামলা দিয়েছে এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে ইত্যাদি, যে পথে প্রান্তরে যে ডাটাগুলো, তথ্যগুলো আছে, এগুলো যদি ভোটাররা বিবেচনা করেন সেক্ষেত্রে মানে একটি বিশেষ দলের কপাল পোড়ার সম্ভাবনা
অনেক অনেক বেশি। আবার অন্যদিকে মানুষের মন তো নরম হয়ে যায়। তো মানুষের মনকে নরম করার যে জামাতি কৌশল রয়েছে, সেই কৌশল যদি তারা কাজে লাগায়, তারপরে ভালো ব্যবহার করে, তাদেরকে আশ্বাস দেয়, ভরসা দেয়, সেক্ষেত্রে আওয়ামী লীগের যারা ভোটার তারা যদি ভোট দিতে চান, ভোটের ময়দানে রীতিমতো বিপ্লব হয়ে যাবে। এটাকে যারা ম্যাটিকুলাস ডিজাইন বলবেন বা অন্য কোনো কিছু বলবেন, এতে লাভ হবে না। মূল ব্যাপার হলো যে এই বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যারা মামলা করেছেন, এই মামলার বাদী কারা? কয়জন আছে জামাতের লোক মামলা করেছেন, কয়জন বিএনপির লোক, কয়জন এনসিপির লোক, খুঁজে দেখেন, সে অনুযায়ী ফলাফল হবে। এখানে শেখ হাসিনা উনি যতই বলে দিন না কেন, ভারত যতই বিএনপিকে ফেভার করার চেষ্টা করুন, তারপর যাকে বলা হয় প্রশাসন বিএনপির ব্যাপারে যতই ঝুঁকে থাকুক না কেন, এখানে যদি মানে শক্তি প্রয়োগ করে, প্রশাসনিক শক্তি প্রয়োগ করে ব্যালট বাক্স না ভরা হয়, এবং এখানে যদি যাকে বলা হয় একটি ভুয়া রেজাল্ট শিট তৈরি করা না হয় প্রশাসনের তত্ত্বাবধানে, কিংবা এখানে যদি সেনাবাহিনী সরাসরি হস্তক্ষেপ করে একটা ঘোষণা দিয়ে দেয়, এই কাজগুলো যদি না হয়, সেক্ষেত্রে ভোটের মাঠের যে চালচিত্র, সেই চালচিত্রে আজকের দিন পর্যন্ত বেশিরভাগ সিটে জামাতের প্রার্থী এগিয়ে থাকবে। এবং বিভিন্ন এলাকাতে যারা ইসলামপন্থী রয়েছেন, যারা মহিলা, কিন্তু আমি ভিডিও কন্টেন্ট আসলে কারো দেখি না। আমাকে কমপক্ষে 10-12 জন মানুষ এমন একটা বার্তা পাঠিয়েছে যে ডক্টর রেহমান সোবহানকে প্রধান উপদেষ্টা করে একটা কেয়ারটেকার সরকারের মাধ্যমে ইনক্লুসিভ নির্বাচনের কথা হচ্ছে। আমেরিকান নতুন রাষ্ট্রদূত ও খলিল একসাথে ফিরে এটা নিয়ে কাজ করার কথা। নতুন উপদেষ্টা নিয়োগ হবে, শুধু খলিল থাকতে পারে। গতকাল সেনাবাহিনীর উচ্চ পদস্থ কয়েকজন কর্মকর্তা রেহমান সোবহান ও সুলতানা কামালের সাথে কথা বলেছে। ইউনূস সাহেব আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করার জন্য লবি করে যাচ্ছেন। এই একই টাইপের মেসেজ 12 জন পাঠিয়েছে, 1 ডজন মানুষ। তারা জানতে চায় যে আসলে কি। আমি এক কথাই বলেছি যে এগুলো আপনারা কোথায় পেয়েছেন, কোথায় দেখেছেন, লেখায় পড়েছেন, নাকি কোনো ভিডিওতে কারো কন্টেন্টে শুনেছেন, এগুলো হচ্ছে গল্প। এর আগেও হোসেন জিল্লুর রহমানকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করে ফেলেছিল কেউ কেউ। আবার কলিমুল্লাহ, যে কলিমুল্লাহ এখন জেলে আছেন, চরম বিতর্কিত আওয়ামী লীগের বেনিফিশিয়ারি, আওয়ামী লীগের সুবিধাভোগী কলিমুল্লাহ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, সেই কলিমুল্লাহ কেউ কেউ উপদেষ্টা বানিয়ে ফেলেছিলেন। আমাকে মেসেজ দিয়েছিলেন যে কলিমুল্লাহ নাকি উপদেষ্টা হবেন গ্রেপ্তার হওয়ার আগে, ইত্যাদি নানা রকম সরকার গঠন করে ফেলছেন। কিন্তু বাস্তবতা হলো, বাস্তবতার মধ্যে থাকবার চেষ্টা করুন। আগামী 12 ফেব্রুয়ারি একটা নির্বাচন যে হয়ে যাবে তাতে কোনো সন্দেহ নাই, এবং সেনাবাহিনী ফুল ফেজে প্রস্তুতি নিয়ে আছে। নির্বাচনটা করে তারা ব্যারাকে ফিরে যাবে। আমি গত পরশুর একটি কন্টেন্টেও বলেছি যে সেনাবাহিনী নির্বাচিত সরকারকে পাহারা দেবে না, আজীবন মাঠে থাকবে না। আওয়ামী লীগের জন্য নির্বাচন হয়ে যাবে মানে আওয়ামী লীগের জন্য পথ বন্ধ হয়ে যাবে না। তবে একটা খুব খুব অ্যালার্মিং কথা, যে নির্বাচনে যদি জামাত জোট ক্ষমতায় বসে তাহলে অনেক ঘটনা ঘটে যেতে পারে। এমনকি পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করে ফেলতে পারে, অনেক ঘটনা ঘটাতে পারে। এটি খুব বড় ধরনের একটা উদ্বেগের। আসলে নির্বাচন তো হচ্ছে না, নির্বাচন হচ্ছে পাতানো নির্বাচন। এবং এই পাতানো নির্বাচন, আমি শুরুতেই বলেছি, সেনাবাহিনী নির্বাচন নিয়ে কি বড় ভূমিকা পালন করছে। সেনাবাহিনী নির্বাচন নিয়ে বড় ভূমিকা পালন করত তখনই যদি আওয়ামী লীগ সহ 14 দল সহ সব দলকে নিয়ে নির্বাচন করত। আজকে যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনটা সমর্থন দেওয়া বা এই নির্বাচনটা করার পেছনে সেনাবাহিনীর ভূমিকাও প্রশ্নবিদ্ধ হচ্ছে।
সেনাবাহিনীর, আমি কারো পক্ষপাতিত্ব করছি না, আমি ধরে নিলাম আওয়ামী লীগের সেট ধরে কে দুর্নীতি করেনি, কে একজন দুর্নীতিমুক্ত মানুষকে আপনি আমাকে একটু পরিচয় করায় দেন। কথাও বলতে হবে সাথে যে এখন কি হচ্ছে, এখন কি দুর্নীতি হচ্ছে। এই যে 3 দিনের বৈরাগী ছোট ছোট ছেলে পেলে ইউনিভার্সিটি পাস করে বেরিয়ে উপদেষ্টা হয়েছে, এনসিপি নেতা হয়েছে, হাজার হাজার কোটি টাকার মালিক। আওয়ামী লীগের যে দুর্নীতি হয়েছে তার থেকে 1000 গুণ বেশি। বিএনপি দুর্নীতি করেনি, বিএনপি যখন ক্ষমতায় ছিল। জামাত অপকর্ম করছে না, জামাত অন্যায় কাজ করছে না, সবাই করছে। এই বাংলাদেশে কি ধোয়া তুলসী পাতা কেউ? কাজে কেউ না, ধোয়া তুলসী পাতা কেউ না। পুরো আওয়ামী লীগ সংগঠনটাকে বাদ দিয়ে একটা নির্বাচন হচ্ছে। সেনাবাহিনী নির্বাচন নিয়ে এটা বড় ভূমিকা পালন করছে এটি বলা যাবে না। সেনাবাহিনী একটা একতরফা নির্বাচনকে সমর্থন করছে, এটি ভালো হবে, এটি ভালো হবে যে যাই হোক। তবে জামাত ক্ষমতায় আসলে অনেক কঠিন হয়ে যেতে পারে, আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হতে পারে, এটাও একটা ব্যাপার। আবার প্রকৃতি বলে একটা কথা আছে। এই যে 2 মাস আগেও তারেক রহমান বাংলাদেশে আসবেন কিংবা প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখবেন, এটা তিনি জানতেন না। কিংবা 2 বছর আগেও তারেক রহমান কখনো দেশে আসবেন, কখনো প্রধানমন্ত্রী হবেন, কখনো রাজনীতি করবেন, এটি কখনো কল্পনা করতে পারেননি। আগামী 6 মাস পরে আওয়ামী লীগের লোকজন যে কল্পনা করবেন না, বা 3 মাস পরে যে কল্পনা করবেন না যে রাজনীতি করব, ক্ষমতায় যাব, নির্বাচন করব, 3 মাস পরে, প্রকৃতিরও একটা বিচার আছে, প্রকৃতিরও একটা ভারসাম্য আছে। তো কাজেই যে বা যারা বলছেন যে অমুককে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে, তমুককে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে, সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা যোগাযোগ করছেন, করছে। এই মুহূর্তে আইন শৃঙ্খলা মোটামুটি ভালো, হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর এখন তো কোনো যেহেতু কোনো নির্বাচিত সরকার নেই, একটা ইন্টারিম গভর্নমেন্ট, তাদের আয়ু আছে, ধর নির্বাচনটা ইনশাল্লাহ 12 ফেব্রুয়ারি হলে আর কয়েকদিন পরে তাদের আয়ু শেষ হয়ে যাবে। অতএব তাদের কথা প্রশাসন যে খুব শোনে সব ক্ষেত্রে তেমনও না। আর দেশটা সবাই চালাচ্ছে, যে যে সব মনে করতেছে আমি ক্ষমতাবান, আমি ক্ষমতাবান, আমি ক্ষমতাবান, এর অবস্থা। এমন আশঙ্কা নেই। যদিও একটা দল বলছেন ভোট দেউক বা না দিক, আমরাই রাষ্ট্রের ক্ষমতায় আসবো, আমরাই রাষ্ট্রের ক্ষমতায় যাবো। এই সমস্ত অমিকা বা এই সমস্ত কিছু কথাবার্তা, যে অরাজনৈতিক কথাবার্তা যে বক্তব্য দিচ্ছেন, এটাকে আমি বেশি আমলে নিতে চাই না। আপনি যে দলের কথা বলছেন, যে দলের পক্ষ থেকে ইঙ্গিত দিচ্ছেন, মানুষের মধ্যে অনেকেরই এমন ধারণা যে তারা গত 17 মাসে প্রশাসনের মধ্যে যে রদবদল হয়েছে, যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, সেইগুলো 70-80% সব তাদের লোক বসানো হয়েছে। এবং আমরা তো জানি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলে একটা কথা আছে, এবং সেটি প্রশাসনিক পর্যায় থেকেই ঘটে। যদি সত্যি সত্যি সেই দল, আমি সরাসরি নামই বলছি যে জামায়াতের বিরুদ্ধে বিএনপির এরকম অনেক অভিযোগ অনেকের, বা সাধারণ মানুষের মধ্যে এরকম অনেকে বলেন যে প্রশাসন তারা অনেকখানি সাজিয়ে নেওয়ার চেষ্টা করছে বা অনেকখানি সাজিয়ে নিয়েছে, সেই জায়গা থেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন কিনা, অথবা প্রশাসন তাদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে কিনা, এই বিষয়েও আপনার কোনো মন্তব্য আছে কিনা? না, আমার এই বিষয়ে মন্তব্য যে আপনার কথার সাথে আমি দ্বিমত করবো না। প্রশাসনকে তারা ওইখানে সাজিয়ে নিয়েছে। এত মানুষই যদি জামাত ইসলাম করতো বা জামাত সমর্থক হতো, তাহলে তো আওয়ামী লীগ দেশ চালাতে পারতো না, তাদের তো চাকরিতে রাখতো না। হঠাৎ করে তারা লুকিয়েছিল। আমাদের মূল রাজনীতি, তারা যেহেতু ইসলামিক দলও না, তাদেরকে তো মানুষ হিসাবে আমি মনে করি না। মানুষটা এত অনৈতিক হতে পারে না। নিজের দলের আদর্শ বিসর্জন দিয়ে যারা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার স্বার্থে আরেকটা সংগঠনের ভিতরে ঢুকে হেলমেট পরে মানুষের উপর অত্যাচার করেছে, মিছিল করেছে, সকাল বিকাল শিবির দল ধরে ধরে নাস্তা কর, সেই তারাই হঠাৎ করে 5 তারিখের পর বলে ফেললো আমরা শিবিরের সভাপতি, শিবিরের সাধারণ সম্পাদক, তারা বলে উঠলো। এবং ওই ক্যাম্পাসে ছাত্রলীগের সাথে ওরা মিছিল করতো, ছাত্রলীগও ভেবে নিল এরাই আমাদের নিরাপত্তা দিতে পারবে, যে কারণে ওরা ওদের মিশে গেছে। কিন্তু জাতীয় রাজনীতির ক্ষেত্রে কোথাও গিয়ে শিবির হয়তো আওয়ামী লীগের ভিতরে কিছুটা ঢুকেছে, পরিপূর্ণ ঢুকে নাই, কিছু প্রশাসনে তারা ঢুকেছিল, আত্মগোপন হয়েছিল। এখন তারা দেখা যাচ্ছে অনেকে শিবির। কিন্তু আপনাকে একটা কথা বলে, যদি প্রশাসন যদি মনে করে থাকে
যে যখন দলীয় সরকার ক্ষমতায় ছিল, অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন রাতের বেলা ভোট কেটে দিয়েছে, ভোট কেন্দ্রে মানুষকে যেতে দেয়নি, একটা বড় একটা মিথ্যা মামলা দিয়ে, হ্যাঁ মামলা দিতে পারে, এখানেও মামলা দিতে পারে, কিন্তু দিন শেষে প্রশাসন যদি এটাকে নিয়ে যদি মনে করে থাকে যে আহ, জামাত ক্ষমতা যাবেই, অতএব আমরা যা ইচ্ছা তাই করলেও কোনো সমস্যা হবে না, আমাদের নিরাপত্তা জামাত দিবে, সেটা ভুল যেন এই ভুল যেন তারা না করে। জিয়া রহমানের প্রতি সেই শ্রদ্ধাটা ছিল। এদের প্রতি মানুষের মনে হচ্ছে ঘৃণা, এবং এরা ইতিমধ্যে যেসব কাজগুলি করছে, কথায় কথা বলতেছে যে, সেদিন একজন বলতে শুনলাম যে আপনি ভোটটা দিয়ে এসে যদি মারাও যান, আপনি নিশ্চিত বেহেশতে চলে যাবেন, আপনার জন্য আপনার জান্নাত ফয়সাল হয়ে গেল। তারপর বলছে যে এই এই যে সমস্ত মিথ্যাবাদী, জিয়া রহমান মিথ্যা কথা বলতেন না, বিএনপি মিথ্যা কথা বলেন না, মিথ্যা আশ্বাস দেয়নি, এ টোটালি আপাত মস্তক এরা মিথ্যা কথা বলে, সকালে উঠেই এরা মিথ্যা কথা বলে। আমার মনে আছে আমি যখন 2015 সালে চ্যানেল 24 থেকে গ্রেপ্তার হলাম, আমার শেষ কথাটা ছিল যে আমরা আগে আমাদের আহ, আহ, এরা আহ, আমাদের শিক্ষকরা, আমাদের মুরব্বীরা একটা কথা শেখাতো যে সকালবেলা উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। কিন্তু এখনকার সরকার সরকার প্রধান থেকে শুরু করে নেতা পাতি নেতারা বলে সকালে উঠে আমরা মনে মনে বলি সারাদিনই আমরা যেন চুরিদারি আর মিথ্যা কথাই বলি। কিন্তু দর্শক শ্রোতা, এখান থেকে হয়তো আমাকে যেতে দেওয়া হবে না, পরে আমি অ্যারেস্ট হয়ে গেলাম। এই জামাতে ইসলামের সকালবেলা নামাজ পড়েই এরা মিথ্যা কথা বলে, নামাজ পড়েই মানুষের কাছে গিয়ে বলে যে একটা ভোট বেহেশতে যদি যেতেই চান, দুনিয়াতে কষ্ট করলেনি, তাহলে জামাত ইসলামের একটা আপনার দাঁড়িপাল্লা ভোট দেন। এই যে মিথ্যা কথা, আওয়ামী লীগ তো বলতো আওয়ামী লীগের শাসন মানে কাল ধরে রাখার জন্য, কিন্তু এরা যে প্রতারণা করছে স্বয়ং আল্লাহর সাথে এরা প্রতারণা করতেছে, আল্লাহর সাথে শরীক করতেছে। বেহেশতে বেচা কেনা, কেউ বেহেশত থেকে বেচা কেনা যায়? তারা বলতেছে বাংলাদেশ হবে বেহেশত, জান্নাত বেচা কেনার বা জান্নাত দেওয়ার একটা টিকিট দেওয়া হয় বাংলাদেশ থেকে, এরকম নানান কথাবার্তা তারা বলছে। সূর্য নাকি তাদের জন্য দাঁড়িয়ে থাকবে, তাদের জন্য প্রাইমারি স্কুলে হাই স্কুল শিক্ষকরা কথা শুনবে, তাদের কথায় মামলা হবে, তাদের কথায় মামলা থেকে জামিন দেওয়া হবে। এই এত মিথ্যা কথা শুনতে শুনতে মানুষ এদেরকে ঘৃণা করা শুরু করেছে, এবং বাংলাদেশের প্রকৃত ইসলামিক দল বা যারা ইসলাম ধর্ম অবলম্বী বিশ্বাস করে, যারা প্রকৃত আলেম, তারা প্রত্যেকে ব্যাখ্যা দিচ্ছে, সুন্দর ব্যাখ্যা দিচ্ছে যে এরা 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 মুনাফিক, এরা বিশ্বাসঘাতক, এদেরকে কাফের হিসেবে তারা তুলনা করতেছে। যদিও তারা বলে, আমরা বলতেছি না, তারা বলে দাঁড়িপাল্লা ভোট না দিলে নাকি মানুষ কাফের হয়ে যাবে। এই যে যে সমস্ত কথাবার্তা বলতে, সেই হিসাবে আওয়ামী লীগের এই সময় যদি মনে করেছিল, আওয়ামী লীগের সভাপতি বলেছিলেন সেই সময় যে বিএনপি 10টি আসন পাবে, কিন্তু পরিপ্রেক্ষিতে দেখা গেল যে সেখানে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা চলে গেল, আওয়ামী লীগে মাত্র আসন পেল, অল্প অল্প আসন পেল, 51টা কয়েকটা সিয়াসি আসন পেল তারা। কিন্তু এই যে যে অবস্থা, জামাতের সাথে যদি আপনি বিএনপির দলের তুলনা করেন, তাহলে এটা বড় ভুল হবে, ভুল হবে, অবিচারও হবে। তাহলে জামাত তাহলে হলো সারা দেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে কেন ধারাবাহিকভাবে একের পর এক সব জায়গাতেই ছাত্র শিবিরের নিরঙ্কুশ জয়? এবং আপনি নিজেও ছাত্র নেতা ছিলেন, তুখোর ছাত্র নেতা বলতে মানে আমরা 90-এর যে রাজপথ কাঁপানো আন্দোলন, স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন দেখেছি, তার অগ্রভাগে আপনি ছিলেন। সেই জায়গা থেকে নিশ্চয়ই ব্যাখ্যাটা আপনি ভালো করতে পারবেন যে কেন সারা দেশে না, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সব কটিতে ছাত্র শিবিরের প্যানেল মানে একচ্ছত্র ভাবে বিজয় অর্জন করছে। সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির তো কোথাও যেতে নাই, ছাত্র শিবির নামে কোথাও প্যানেল দিয়েছে তারা? কোথাও তারাই ছাত্র তো শিবির নামে করছে। প্যানেল হ্যাঁ, দেয়নি, ছাত্র তারাই তো শিবিরের করছে, নামে তারা তারাই কোনো করছে। প্যানেল দেয়নি, এবং তারা কোথাও গিয়ে বলে নাই যে আমরা ইসলাম, আমরা জামাত ইসলামের অঙ্গ সহযোগী সংগঠন হিসাবে আপনাদের কাছে ভোট চাচ্ছি, আমরা নির্বাচিত হলে আমরা ইসলামে আইন প্রতিষ্ঠা করব, কোরআনের আইন প্রতিষ্ঠা করব, আমরা ইয়ে বন্ধ করে দেবো, বোরকা ছাড়া মানুষকে বিরোধী দেবো না, ইসলামিক শাসন যেটা বলে, একটা তারা বলছে না। তারা আরো অন্যান্য ছাত্রদেরকে সাথে করে নিয়ে, মানে এখানে হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, বিভিন্ন মতাবলম্বী, তাদেরকে নিয়ে তারা এখানে প্যানেল করেছে। আর তাদের বিজয়ের প্রথম চাবিকাঠি কোনটা? আপনার এই যে দীর্ঘ 15.5 বছর ছাত্রলীগকে বিশ্ববিদ্যালয় ছিল না, ছাত্রলীগের নাই, সবকিছু চলে গেছে, সবকিছু চলে ছাত্রলীগের হয়তো একটা বিশ্ববিদ্যালয় থেকে 100 জন বা 200 জন চলে গেছে, ছাত্রলীগের হয়তো 5,000 7,000
ছেড়ে ছাত্রলীগ করতো, এরা গেল কোথায়? এদেরকে আলাদা কোনো ভোট, এটাকে আলাদা কোনো এরা প্রার্থী দিয়েছিল? না, দেয়নি। তারা ওই যে ছাত্র শিবির, সারা বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশ কোথাও ছাত্র শিবির নামে কোনোদিন কোন মিছিল করেনি। ছাত্রদল মিছিল করতে গিয়েছে, মার খেয়েছে, ক্যাম্পাস চালু হয়েছে, পরীক্ষা দিতে পারেনি, ছাত্র জীবন নষ্ট হয়ে গেছে। ছাত্র শিবিরের দু একজন চিহ্নিত ছাড়া দু একটা মহল শিক্ষিত হয়তো ছাত্রলীগের তারা হয়েছে, আহত হয়েছে। তাছাড়া কোনো বিশ্ববিদ্যালয় কোনো কলেজে ছাত্র শিবিরের নামে তারা কোনো মিছিল করেনি। টোটালি ছাত্রলীগের সাথে মিশে গিয়েছিল। প্রত্যেকের ভাই দেশের সাধারণ মানুষের সন্তান, তারা তারা চায় বিশ্ববিদ্যালয়ে আমরা ভর্তি হয়েছি, ছাত্রলীগ গেলে ভয়ে যাওয়া ছাত্র দল তারা পরীক্ষা দিতে পারে না, তাদের ছাত্র জীবন শেষ হয়ে গেছে, লেখাপড়া শেষ না করেই ক্যাম্পাসে যেতে পারতো না, পরীক্ষা দিয়ে যেতে পারতো না। এখন এই ছাত্রলীগ সেখানে আহ তারা সবাই ভাবতেছে যে আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, আমরা এখান থেকে লেখাপড়া শেষ করে যাবো, নিশ্চিন্তে নির্বিঘ্নে লেখাপড়া শেষ করে যাব। আমরা যদি এখন আমাদের ছাত্রলীগ বা আমাদের অন্য ছাত্র সংগঠনকে ভোট দিই, অন্য কোনো তো ছাত্র সংগঠন নেই যে তাদেরকে তারা ভোট দিবে। যে কারণে এরা ছাত্র শিবিরকে আশ্রয়স্থল মনে করেছে, কিন্তু তাদের ক্যাম্পাস জীবন শেষ করে যেতে হবে, এরা তাদের কাছে নিরাপদ মনে করতেছে। এরপরে আপনি দেখবেন সামনে যখন নির্বাচন হবে এই অবস্থা তখন থাকবে না। এটা কি নিরাপত্তার কারণে মানে আরেকটা কারণ বলি, যেমন আপনি দেখেন 72 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুজাহিদুল ইসলাম সেলিমের নেতৃত্বে ছাত্র ইউনিয়ন পুরো প্যানেল পেয়েছিল। তারপর 73 যখন নির্বাচন হলো, ছাত্র ইউনিয়ন তখন তৎকালীন সরকারের ছাত্রলীগ দ্রুত প্যানেল দিয়েছিল। তারপরেও কিন্তু জাসদ ছাত্রলীগ সেই সময় কিন্তু জয়লাভ করতে গিয়েছিল, যে কারণে ব্যালট বাক্স চিন্তা করা হয়েছিল। তার মানে কি জাসদ ছাত্রলীগ এত শক্তিশালী ছিল না? ওই যে স্বাধীনতা বিরোধী মুসলিম লীগের সন্তানরা বেশি পড়তো, পরিবারের সন্তানরা বেশি পড়তো না, তাদের সবাই মিলে তারা সেখানে জাসদ ছাত্রলীগকে ভোট দিয়েছিল। সারা বাংলাদেশের জাসদ ছাত্রলীগে একটা উন্মোদনা শুরু হয়েছিল। জামাত কোনোভাবেই ক্ষমতার বলয়ের বাইরে থাকতে চাচ্ছে না বা বাইরে যেতে চাইছে না, এমনটা অনেকে মনে করছেন, এবং সেই জায়গা থেকেই সম্ভবত একটি প্রস্তাব দিয়েছেন, যদিও জামাতের আমিরের ভাষায় এটি অন্যভাবে প্রস্তাবিত হয়েছে যে আগামী 5 বছর মিলেমিশে দেশ চালাতে চান তারা, এবং সেই জায়গা থেকে আর জাতীয় সরকার গঠনের প্রস্তাব আগে ভাগেই দিয়ে রাখছে। তারেক রহমান সাহেবের কাছেও সম্ভবত দিয়েছে, সাংবাদিকদের কাছে জামাতের আমির সরাসরি বলেছেন যে তারা ক্ষমতায় গেলেও জাতীয় সরকার গঠন করবে, আর অন্য কেউ যদি আসে অর্থাৎ বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তাদের আহ্বান থাকবে জাতীয় সরকার গঠন, অর্থাৎ তারা কোনো না কোনো ভাবে সরকার থাকতে চায়। এখন যেমন সরকারের মধ্যে নানান ভাবে ক্ষমতার আহ স্বাদ লাভ করছে বা প্রভাব বিস্তার করছে সরকারের। যেমন বিএনপি পন্থী অ্যাক্টিভিস্ট যারা আছে, বড় বড় সাংবাদিক, যেমন তাসনিম খলিল থেকে শুরু করে আরো যারা আছে বিএনপির দালাল, ওই রেজাউল করিম রনি, এদের কাছে জিজ্ঞেস করেন। তাসনিম খলিল তো সরাসরি আপত্তিই করছে, আরো অনেকের সাথে আমাদের কথা হয় বা ফেসবুকে অনেকে লেখালেখি করছে, এবং পুরো বিএনপি এক্ষেত্রে ক্ষুব্ধ যে ইউনূস সরকার নিরপেক্ষ সরকার, তারা কেন গণভোটে হায়ের পক্ষে প্রচারণা চালাবে? তারা বলতে পারে যে আপনার গণভোটে ভোট দিতে যাবেন, হ্যাঁ বা না, ইটস আপ টু ইউ, এটা গোপন রাখেন, ওপেন করেন, আপনার বিষয়, কিন্তু না হায়ের পক্ষে ভোট দিবেন। এখন এতে আপত্তি হচ্ছে বিএনপির। এমন ভাবে বিএনপি ইউনূস সরকার এই সিদ্ধান্তের বিরোধিতা করছে, এমনকি বিএনপির সুপ্রিম কোর্টের আইনজীবীরাও কয়েকজন দেখলাম প্রশ্ন তুলছে যে না, সরকার এটা পারে না, সরকার কোনো একটা পক্ষ নিতে পারে না। এমন ভাবে বিএনপি রিয়াক্ট করছে অ্যাজ ইফ যে ইউনূস সরকার কার্যত বিএনপির বিরুদ্ধেই সিদ্ধান্ত নিয়েছে। আসলে কি বিএনপির বিরুদ্ধে নিয়েছে? হ্যাঁ, বিএনপির ঘাটতারামির কারণেই ইউনূস সরকারকে গণভোটে হায়ের পক্ষে প্রচারণা চালাতে হচ্ছে, নইলে গণভোটে হায়ের পক্ষে সরকারিভাবে প্রচারণা চালানোর কোনো প্রয়োজন ছিল না। বিএনপি গণভোট চায় না, তারা চায় আলু সংরক্ষণাগার, পেঁয়াজ সংরক্ষণাগার। তা আলু পেঁয়াজ সংরক্ষণাগার হয়নি, গণভোট হচ্ছে। তো এটা বিএনপি মানতে পারছে না, যার ফলে এখন আপনি দেখবেন যে বিএনপির ডিকশনারিতে গণভোট নাই। আচ্ছা, তারেক রহমান তো এসেছে, কম দিন হয়নি, গণভোট নিয়ে কিছু বলেছে? বলে নাই, সামনেও বলতে দেখবেন না।
অতএব গণভোটকে কার্যত নাই করে দিতে চায় বিএনপি। বিএনপির এই আচরণের কারণেই সরকার মূলত হা ভোটের পক্ষে অবস্থান নিতে বাধ্য হয়েছে। এবার আসেন, সরকার হা ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারে কিনা? 1000 বার পারে, কোনো বাধা নেই। কেন পারে? এই সরকার এটা পারে, শুধু কথা বলবে না। হা ভোটের পক্ষে প্রচারণা চালানো এটা ইউনূস সরকারের জন্য ওয়াজিব, তাদেরকে এটা করতেই হবে, না করলে বরং সেটা অন্যায়। আপনারা অনেকেই জানতে চান এথিক্যাল কোশ্চেন, লিগ্যাল কোনো ব্যারিয়ার নেই। বাংলাদেশের কোনো আইন, কোথাও সংবিধানের কোনো ধারা আপনি দেখাতে পারবেন না যে সরকার পরিবেশ সুষ্ঠু রেখে সরকার কোনো একটা পক্ষ নিতে পারবে না। না, এরকম বিশেষ করে গণভোট সংক্রান্ত যত প্র্যাকটিস অথবা যত কনভেনশন আছে, এতে সরকার বা সরকারি দল যে কোনো একটা পক্ষ নিতেই পারে। ইংল্যান্ডে যে ব্রেক্সিট হয়েছিল যে গণভোটের মাধ্যমে, অথবা আপনি পৃথিবীর যে কোনো দেশের গণভোটের দিকে তাকান, যারা ক্ষমতায় থাকে তারা যে কোনো একটা পক্ষে প্রচারণা চালাতে পারে। তা ইংল্যান্ডে যারা ক্ষমতায় ছিল, যাদের অধীনে গণভোট হয়েছে, তারাই একটা পক্ষে প্রচারণা চালিয়েছে, তাদের একটা সুনির্দিষ্ট অবস্থান ছিল। অতএব গণভোটের যে ধরন, এটা দেখলে সরকার বা সরকারি দল এখানে নিরপেক্ষ পক্ষ নাই, জাস্ট নির্বাচনটা সুষ্ঠু হতে দিয়েছে কিনা এটা, তো সরকার যে কোনো একটা পক্ষে প্রচারণা চালাতে পারে, এতে কোনো আইনি বাধা নেই। আর যদিও গণভোট নিয়ে বাংলাদেশে পরিপূর্ণ কোনো আইন নেই, যতটুকু আইন হয়েছে তাতে কোনো বাধা নেই, কিন্তু প্রশ্নটা হচ্ছে এথিক্যাল। তো এথিক্যাল প্রশ্নে যদি বলি, ডক্টর ইউনূস সরকারের জন্য গণভোটে হায়ের পক্ষে প্রচারণা চালানো ওয়াজিব। কেন চালানো? ইউনূস সরকারের জন্মই হয়েছে, তারা এসেছে, দায়িত্বই নিয়েছে তো সংস্কারের ম্যান্ডেট নিয়ে। জুলাই সনদ বাস্তবায়ন করতে তারা বাধ্য। জুলাই সনদ বাস্তবায়ন করতে যদি ইউনূস সরকার বাধ্য হয়, তাহলে গণভোটে হায়ের পক্ষে প্রচারণা চালাতে ইউনূস সরকার বাধ্য, এছাড়া কোনো উপায় নেই। অতএব গণভোটে হায়ের পক্ষে প্রচারণা চালানোর এটা ইউনূস সরকারের নৈতিক দায়বদ্ধতা, আর এই দায়বদ্ধতা থেকেই তারা হায়ের পক্ষে প্রচারণা চালানোর উদ্যোগ নিয়েছে। কিন্তু গায়ে লেগেছে বিএনপির। এখানে আপত্তি থাকার কথা আওয়ামী লীগের। আওয়ামী লীগের প্রশ্ন তোলা উচিত যে সরকার গণভোটের আয়োজন করছে, ভালো কথা, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নটা কি, আমি সেদিকেও আসছি। কিন্তু সরকার কেন একটা পক্ষে প্রচারণা চালাবে? আওয়ামী লীগ বললে একটা কথা ছিল, আওয়ামী লীগ বলে নাই, আপত্তি করছে বিএনপি। তাহলে বোঝা গেল ওই যে বিএনপি মির্জা ফখরুল বলেছেন না ভোট দেওয়ার সুযোগ নেই, ওটা মিথ্যে কথা। সত্য কথা কি, ওই যে বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক বলেছেন যে বিএনপির লোকজন আপনারা না ভোট দিবেন গণভোটে, এবং ওই যে শেরপুরে বিএনপি নেতা বলেছেন না ভোট দিলে 16 ডিসেম্বর